নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আজ তোমায় কেমন একটা লাগছে? কেমন লাগছে? কেমন যেন মুড অফ লাগছে। না রে, একটু চিন্তায় আছি। কেন গো, কিছু হয়েছে? বললাম তো, ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে বাড়িতে। দারুণ ব্যাপার তো, তাহলে এত গম্ভীর কেন? ঘুরতে যাওয়ার প্ল্যান মানেই তো এখন খরচ আর চিন্তা। আনন্দ করার আগে পকেটের হিসেব কষতে হয়। আরে একটুও খরচ করতে চাইছো না? ইচ্ছে তো অনেক কিছুই করার ছিল, কিন্তু জিনিসপত্রের দাম, তেলের দাম, লোনের ইন্টারেস্ট সব একসঙ্গে চাপিয়ে দিয়েছে। তাই ঘুরতে যাওয়ার আনন্দর বদলে এখন দুশ্চিন্তাই বেশি হয়। সেটাই তো হয়েছে। সরকারের বড় বড় কথা শুনলে মনে হয় সবাই আরামে আছে, অথচ বাস্তবে রান্নার গ্যাস কিনতে গিয়ে পকেট ফাঁকা। গ্যাস কিনতেই হাত কাঁপে। এদিকে চারিদিকে দেখ কি অবস্থা। কৃষকরা পথে বসছে, চাকরি কমছে, আর আমাদের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে বিশ্বগুরু হওয়ার গল্প শুনিয়ে আসছেন। বিদেশ সফর আর মেগা প্রজেক্ট সবই প্রচারের জন্য, কিন্তু দেশের মানুষের খাবার জুটছে কিনা সেটা দেখার জন্য কেউ নেই। মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত সবই যেন ফাঁকা বুলি। মানুষ যে বাঁচার জন্য লড়ছে সেটার খবরই নেই। বলো না, আগে মানুষ অন্তত সেভিংস করতে পারতো, এখন পুরো মাস টানতে পারলেই হয়। সেভিংস কোথায়? গ্রসারি কেনার পরেই তো একেবারে পকেট ফাঁকা। ইএমআই এর কথা ভাবতেই ভয় লাগে। অথচ মিডিয়া দেখলে মনে হয় দেশ সোনার কেল্লা হয়ে গেছে, সবকিছুর ডেভেলপমেন্ট আর রেকর্ড দিয়ে চাপা পড়ে যাচ্ছে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর। সত্যিটা কেউ জানতে পারছে না, শুধু প্রচার করছে আমরা সেরা, উনি বিশ্বগুরু। আর সেই সঙ্গে ওই জিডিপির গল্পটা, সেটাও ভাওতা। নিজেই দেখ। মোদী সরকারের মেক ইন ইন্ডিয়া প্রকল্প একসময় বড় আশা দেখিয়েছিল। দেশে উৎপাদন বাড়বে, কর্মসংস্থান হবে, হাজারো প্রতিশ্রুতি মানুষের মনে স্বপ্ন জাগিয়েছিল। কিন্তু আজ সেই স্বপ্ন শুধুই একটি পোস্টারবন্দি প্রচার হয়ে রয়ে গেল। দেশের কলকারখানার উৎপাদন যেখানে তলানিতে ঠেকেছে, সেখানে এই প্রকল্পের ফলাফল নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ভারতের অর্থনৈতিক নীতিগুলি যদি শুধুই স্লোগানের ওপর নির্ভরশীল হয়ে থাকে, তাহলে মন্দার বাজার ভেন্টিলেশনে চলে যাবে। কেন বলছি? ভারতের অর্থনৈতিক বৃদ্ধির গতি ক্রমশ মন্থর হয়ে পড়ছে। 2024-25 অর্থবর্ষে ভারতের মোট উৎপাদন জিডিপি বৃদ্ধির হার মাত্র 6.4% হতে পারে বলে কেন্দ্রীয় সরকারের আগাম অনুমান। গত 4 বছরে দেশের আর্থিক বৃদ্ধির এই হার সর্বনিম্ন। 2023-24 অর্থবর্ষে এই হার ছিল 8.2%, অর্থাৎ মাত্র 1 বছরের ব্যবধানে দেশের আর্থিক বৃদ্ধির হার 1.8% কমে গেল। এটি শুধু সংখ্যার খেলা নয়, বরং দেশের অর্থনৈতিক নীতির বেহাল দশার ইঙ্গিত। 2024-25 অর্থবর্ষে জাতীয় আয়ের প্রথম আগাম অনুমান প্রকাশ করে এনএসও জানিয়েছে, চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার মাত্র 6.4% হবে। এরকম একটি পূর্বাভাস বাজেট পেশের আগে দেশের মধ্যবিত্ত এবং শিল্প বাণিজ্য মহলে এক প্রকার আতঙ্ক সৃষ্টি করেছে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বরাবরই মেক ইন ইন্ডিয়ার মতো স্লোগানের মাধ্যমে অর্থনীতিকে চাঙা করার প্রতিশ্রুতি দিয়ে এসেছে। মেক ইন ইন্ডিয়া কি শুধুই একটি জুমলা? উৎপাদন খাতের অবস্থা আরও শোচনীয়। এনএসও রিপোর্ট বলছে, 2024-25 অর্থবর্ষে কারখানার উৎপাদনে বৃদ্ধির হার মাত্র 5.3% নামতে পারে, যা গত বছরের 9.9% তুলনায় 4.6% কম। কলকারখানায় উৎপাদন সীমাবদ্ধতার কারণে জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে অর্থনীতির বৃদ্ধির হার 5.4% নেমে এসেছে, যা গত 7 ত্রৈমাসিকে সর্বনিম্ন। তাহলে মেক ইন ইন্ডিয়ার সাফল্য কোথায়? ভাঁওতাবাজি আর জুমলার মেক ইন ইন্ডিয়ার আসল চেহারা বেরিয়ে এসেছে। সব চাপের মূলে কিন্তু এই সরকারের ভুল নীতিগুলো। ঠিক, নোটবন্দি থেকে জিএসটি সবকিছু এমনভাবে চাপিয়েছে যে ছোট ব্যবসা প্রায় শেষ, অথচ বড় কর্পোরেটদের আয় বেড়েই চলেছে। ঠিক বলেছ, আম জনতার জন্য কিছু নেই, শুধু ভোটের আগে সস্তা প্রতিশ্রুতি। কি আর বলবো, সকালে খবর দেখছিলাম, রুপির অবস্থা আরও খারাপ, ডলারের তুলনায় ইতিহাসের সবচেয়ে নিচে। এসব নিয়ে তোমার আবার মাথা ব্যথা কেন? আগে রুপির দাম কিছুটা ওঠানামা করলেও ততটা টের পেতাম না, এখন যেন সোজা বাড়ির রান্নাঘরে গিয়ে আঘাত করছে। কিন্তু সরকার তো বলছে এটা গ্লোবাল প্রবলেম, যুদ্ধ, করোনার পরিস্থিতি, এই সব এর জন্য দায়ী। কেন? দেশের রপ্তানি কম, আমদানি বেশি কেন হবে? তার জন্য সরকার কিছু করবে না? তুমি যা বলছো তাতে মনে হচ্ছে রুপির পতনের সঙ্গে আমাদের ভবিষ্যৎও তলিয়ে যাচ্ছে। তাই তো, রুপির দাম বাড়া মানে বিদেশি জিনিস কিনতে আমাদের বেশি টাকা খরচ করতে হবে। পড়াশোনা বা চিকিৎসার জন্য যারা বাইরে যান তাদের খরচও দ্বিগুণ। আর যে সরকার বড় বড় ভাষণ দিচ্ছে তাদের কোনো দায় নেই। দায় থাকলে তো আগেই ব্যবস্থা নিত, নিয়েছে কিনা নিজেই দেখ।
টাকার দাম পড়ে, শেয়ার পড়ে, আর সরকার হাত গুটিয়ে বসে থাকে। 14ই জানুয়ারি ছিল ভারতীয় অর্থনীতির জন্য আরেকটি কালো দিন। টাকা নতুন তলানিতে পৌঁছে ডলার ছিল 86.70 টাকা। 4 দিনের লেনদেনেই বাজার থেকে উধাও হলো 24.69 লক্ষ কোটি টাকার সম্পদ। বিশ্বের অর্থনীতিতে ঝাঁকুনি দিচ্ছে ট্রাম্প নীতি, কিন্তু সেই ঢেউ সামলাতে কি ভারতীয় সরকার কিছু করেছে? বিদেশি লগ্নিকারীরা শেয়ার বিক্রি করে পালাচ্ছে, তেলের দাম বাড়ছে, ডলারের চাহিদা আকাশচুম্বী। সব কিছুই সরকারের নীতি অবনীতির জ্বলন্ত উদাহরণ। অর্থনীতিবিদরা সতর্ক করছেন, টাকার এই পতন আমদানি খরচ বাড়িয়ে মূল্যবৃদ্ধি আনবে। খাবার তেল থেকে শুরু করে কাঁচা মাল সব কিছুতেই দাম চড়বে। অথচ রিজার্ভ ব্যাংক ডলার বিক্রি কমিয়ে টাকার পতন দেখছে নির্লিপ্ত দর্শকের মতো। মোদী সরকারের স্বপ্নের মুদ্রার দাম আজ সর্বকালীন সর্বনিম্নে। একসময় গুজরাটের মুখ্যমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বয়স নিয়ে ডলারের দামকে কটাক্ষ করেছিলেন। তখন ডলারের দাম ছিল 58 টাকা। আজ তার নিজের 75 বছরে পৌঁছানোর মুহূর্তে ডলারের দাম পৌঁছেছে 86 টাকায়। অর্থাৎ নিজের কথার উল্টো দিকে দাঁড়িয়ে তিনি নিজের সরকারেরই অবস্থাকে সার্কাসের জায়গায় নিয়ে গিয়েছেন। সরকারের দিক থেকে সমাধান নেই, শুধু আশা আর ফাঁকা প্রতিশ্রুতি। ট্রাম্পের আমেরিকা যতই পাঁচিল তুলুক, মোদিজি নিজের উঠোনে কি ঝাঁট দেওয়ার সময় এখনো হয়নি? দেশবাসী এখন চায় কথা নয়, কাজ। নইলে টাকা পড়বে, বাজার পড়বে, আর ইতিহাস সাক্ষী রেখে একদিন সরকারও পড়বে। তার মানে মধ্যবিত্তের জীবন আরো কঠিন হয়ে পড়ল। ঠিক, আর এর কোনো শেষ দেখা যাচ্ছে না। আসলে দেশের সম্পদ এখন হাতে গোনা কয়েকজনের হাতে। সাধারণ মানুষের কষ্ট কারোর দেখার সময়ই নেই। তাহলে আমরা কি করব? আমাদের প্রশ্ন করার প্রয়োজন আছে। কিভাবে রিজার্ভ ফান্ড ব্যবহার করা হচ্ছে, রুপির পতন আটকানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই সব জানতে হবে। কিন্তু প্রশ্ন করলেই তো দেশদ্রোহী বলে দাগিয়ে দেয়। তবুও প্রশ্ন তুলতে হবে, কারণ রুপির পতন শুধু মুদ্রার নয়, আমাদের জীবনযাত্রার মানের পতন। তুমি ঠিক বলেছ। আর এত কিছু শুনে মন খারাপ হয়ে গেল। মন খারাপ করলে হবে না, নিজের জায়গা থেকে সচেতন হতে হবে। আর সেই সচেতনতা যত ছড়াবে তত তাড়াতাড়ি হয়তো বদল আসবে। কিন্তু আজ আর সময় নেই, তাই বিয়ন্ড পলিটিক্স আজ এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।